ঘুমের মাঝেই গরম খুন্তি হাতে চেপে ধরতেই চিৎকার করে উঠল সোহানা। হাতে একটা দাগ পড়ে গেছে, ব্যথায় শরীর কেঁপে ওঠে। গায়ে জ্বর থাকাতে আরো বাজে অবস্থা হয়। দু চোখ ফেটে অশ্রু গড়িয়ে পড়ছে। সোহানার আর্তনাদে আরো বেশি রেগে গেলেন বুবলি বেগম। সোহানার চুলের মুঠি ধরে বললেন, বান্দি, সকাল বিকাল পরে পরে ঘুম, তোর মরামা সব কাজ করবে নাকি? আহ, ব্যথা পাচ্ছি আম্মা। বান্দি, তোর কোন কালের আম্মা আমি? ওর কাজ কর, বাপে মরছে তো বহুদিন হলো, তবুও শোক পালন গেল না। ওর বান্দির বাচ্চা। হাতে খুন্তি ধরাতে ফোসকা পড়ে গেছে। অসহ্য যন্ত্রণায় আবারও আর্তনাদ করে ওঠে সোহানা। বুবলি নিজের সর্বশক্তি দিয়ে টেনে সোহানাকে মেঝেতে ফেলে দেয়। পড়ে গিয়ে হাতে ব্যথা পায় সোহানা। আরো বেশি চিৎকার করছে। সেই চিৎকার শাশুড়ির কানে আসতেই বলল, বান্দির বাচ্চা, নাটক করস? এতটুকু ফোসকা পড়াতে রংবাজি শুরু করেছিস? ওর বান্দি। বলে সোহানার শরীরে লাথি মেরে চলে যায় ওর শাশুড়ি। পায়েও ব্যথা পেয়েছে, তাই শরীর নাড়াতে পারে না। দেওয়ালে ভর দিয়ে উঠে দাঁড়ায় সোহানা। তারপর কোনোরকম আস্তে আস্তে রুম থেকে বের হয়। কোনোরকম রুম থেকে বের হয়ে দরজায় আসতেই এক পলক তাকিয়ে শাশুড়ি বলল, রান্নাঘরে বাসন আছে, বেসিনে ধুবি না, পুকুরে নিয়ে সব ধুয়ে নিবি। আর শোন, বাড়ির পেছনের উঠানে অনেক ময়লা জমেছে, সব পরিষ্কার করবি। আচ্ছা আম্মা। সোহানা হাড়ি পাতিল নিয়ে মেইন দরজা দিয়ে বের হতেই পাশের বাড়ির ভাবি এসে তা দেখে আফসোস করে বলল, আহা, তোমার ভাগ্য অনেক খারাপ গো সোহানা। এমন নরকে পড়ে আছো কি করে আল্লাহ জানে। কি করব ভাবি, এই বাড়ি ছাড়া তো আর কোথাও যাওয়ার জায়গা নেই আমার। কেন, তোমার মামার বাড়ি নেই? মামা বাড়ি আছে, তবে বড় মামা ছোট মামা আমাদের সাথে কোনো সম্পর্ক রাখেনি। কেন? আমার মামার বাড়ির অবস্থা সচ্ছল। বড় মামা আর ছোট মামার বেশ টাকা পয়সা থাকলেও মেজো মামার তেমন টাকা পয়সা নেই। ওনার ধানের আড়তে বিশাল লস হয়। মেজো মামার অবস্থা তখন মরার মতো। আমার মা তখন নিজের ভাগের সম্পত্তি মেজো মামাকে দিয়ে দেয়। মেজো মামা সব সম্পত্তি বিক্রি করে ব্যবসা শুরু করে। তখন আবারও লসের ভাগে পড়তে হয় মামাকে। আমার বাবার সাথে মেজো মামার দ্বন্দ্ব বেঁধে যায়, কারণ বাবার সাথে মায়ের কথা হয়েছিল মেজো মামার ব্যবসা দাঁড়ালেই মেজো মামা সব সম্পত্তি ফিরিয়ে এনে দিবে। কিন্তু তখন তো এমনটা সম্ভব হয় না। তখন বড় মামা আর ছোট মামাও সবার থেকে মুখ ফিরিয়ে নেয়। মেজো মামাকে সম্পত্তি দেওয়াতে তারা খুব ক্ষোভ প্রকাশ করে। সকলের সম্পর্ক ভেঙে যায়। মেজো মামার সাথে কোনো সম্পর্ক রাখতে দেয়নি বাবা। তারপর পাশের গ্রামে ছোট্ট একটা সংসার করে মেজো মামা। তার কিছুদিন পরে মেজো মামার মেয়ে হয়। বিউটির শরীর অসুস্থ থাকায় মেজো মামা সব বিক্রি করে যায় সদরে। তারপর আর এখনো ফিরে আসেনি, আর না আমাদের সাথে কোনো যোগাযোগ হয়েছে। তার বছরখানেক পর আমার মা মারা যায়। তখন আমার বয়স 8 বছর। মাস যেতেই বাবা বিয়ে করেন। আমার সৎ মা সাথে নিয়ে আসেন আমার বোন ফাতেমাকে। ফাতেমা আর আমি সমবয়সী। মোটামুটি ভালোই চলতে থাকে সব। মাকে ছাড়া কষ্ট হতো, তবে বাবা তখন খুব আদর করতে লাগলো। আমার যখন 16 বছর তখন বাবাও মারা যায়। কথাগুলো বলার সময় চোখ থেকে পানি পড়ে যায় সোহানার। একটু করে হাসে সোহানা। ভাবি বলল, চাচা থাকতেও কি তোমার সৎমা এমন করতো? তবে বাবা মারা যাওয়ার পর অতিরিক্ত মারে। আগে অনেক কাজ দিত, আমি যদি না পারতাম তাহলে বকা দিত, আর বাবার কাছে মিথ্যা নালিশ দিত। বাবা সেসব পাত্তা দিত না। তবে একদিন বাবা আমাকে খুব মেরেছিল, কারণ আম্মা বাবাকে বলেছিল আমি নাকি পাড়ার কোন ছেলের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াই। আহারে, তোমার কপালটা সত্যিই খারাপ। খুব মায়া হয় গো তোমার জন্য। তবে কি করব বলো? দোয়া করো ভাবি। হ্যাঁ করব। আচ্ছা, তুমি এখন পড়াশোনা করো না? কলেজে ভর্তি হয়েছিলাম, তবে কলেজে যেতে দেয় না আম্মা। জানি না পড়াশোনাটা হবে কিনা। কিছু বলবে তার আগে ও শাশুড়ির ডাক পড়ে। ভাবি, আমি আসি বলে সে থালা বাসন ধুতে চলে যায়। ভাবিও চলে যায়। হাড়ি পাতিল ধুয়ে সে যখন সোহানা দরজা দিয়ে ঢুকছে তখনই ওর শাশুড়ি চিৎকার করে এসে বলল, কোন নাগরের সাথে কুকাম করতে গেছোস পুকুরে? এত টাইম লাগে এই কয়টা বাসন পরিষ্কার করতে? হারাম জাদি বেশ্যা। দুঃখিত আম্মা, বান্দির বাচ্চা, আগে পেছনের উঠান পরিষ্কার করে আসবি। ঠিক আছে আম্মা। বলে সোহানা রান্নাঘরের দিকে চলে যায়। সোহানা উঠানটা পরিষ্কার করে আসবে তখনই সে দেখে গাছের আড়ালে তার ননদ ও পাড়ার বখাটে ইসলাম একজনের সাথে একজন লেগে আলাপ করছে। এই ইসলাম, এখানে না প্লিজ, আমার যে আর তর্স হয়েছে না। আরে দিনের বেলায় এসব করলে মানুষ দেখবে তো। এখানে তো আশেপাশে কেউ নেই। তোমাদের বাড়ির পেছনে ঝোপঝাড়ে কে আসবে তাও বলা যায় না। তুমি বরং রাতে আমার রুমে এসো। কি বলছো? বাড়িতে কি মানুষ থাকবে না? আরে সেসব আমি ম্যানেজ করব। আচ্ছা ঠিক আছে, আমি আসবো তাহলে। হ্যাঁ, এখন যাও। সোহানা সেসব দেখে সেখান থেকে চলে যায় কিছু না বলে। রাতে সোহানা ননদের রুমের দিকে যেতেই দেখে ইসলাম চুপি চুপি মিমের ঘর থেকে বের হয়ে চলে যায়। তা দেখে সোহানা সোজা মিমের রুমে যায়। মিম কাপড় ঠিক করছে, আর সোহানা গিয়ে বলল, দেখো মিম, ইসলাম কিন্তু মানুষ ভালো না। তোমাকে আজকে বাগানে আমি ওর সাথে দেখলাম। কি বলছো ভাবি? তুমি সেখানে কি করছিলে? আমি কাজ করতে গেছিলাম। আমি তো কোনো ইসলামের সাথে ছিলাম না। দেখো মিম, ইসলাম ভাই মানুষটা ঠিকঠাক নয়। ওর সাথে আর মিশতে যেও না। কি বলতে চাচ্ছিস তুই? এই যে তুই ইসলাম ভাইয়ের চালে পা দিয়েছিস, এটা ভুল। মিম মনে মনে ভাবছে, এসব যদি মা শোনে তাহলে আমাকে মেরে ফেলবে। জানলে সর্বনাশ হয়ে যাবে। তৎক্ষণাৎ বুদ্ধি করে মিম চিৎকার করে বলল, মা, ও মা, দেখে যাও এখানে কি হচ্ছে। কি করছিসটা কি মিম? আম্মা এসব শুনলে বকবে তোকে। তখনই বুবলি বেগম এসে বলল, কি
কি হয়েছে রে মা, চিৎকার করছিস কেন? মা, তোমার বৌমা পাড়ার ছেলেদের সাথে নষ্টামি করে বেড়াচ্ছে, আজকে তোর খবর আছে। মিমের কথাতে অবাক হয় সোহানা। মিথ্যা বলছে মা মিমি, কি সব কথা বলে যাচ্ছিস তুই মিম? এটাই যে পুকুর পাড়ে ইসলাম ভাইয়ের সাথে ঝোপের আড়ালে নষ্টামি করছিলি তুই, আর আমি সচোখে দেখেছি তা। মা, এই দুলালি ইসলাম ভাইয়ের সাথে নষ্টামি করছিল, আমি দেখে ফেলাতেই বলে আম্মাকে কিচ্ছু বলবি না, সেজন্য আমার রুমে এসে হুমকি দিচ্ছে। আমি তোমাকে ডেকেছি তাই এখন বলছে আমি নাকি ইসলাম ভাইয়ের সাথে নষ্টামি করছিলাম। মিথ্যা বলছিস কেন মিম? তখনই সোহানার শাশুড়ি আশেপাশে তাকিয়ে ঝাড়ু নিয়ে সোহানার গায়ে ঝাড়ুর বাড়ি মারে। তখনই সোহানা চিৎকার করে ওঠে। জ্বরের শরীর, তার উপর একটু আগে ফোসকা পড়া হাতে ব্যথা, সব মিলিয়ে অসহনীয় যন্ত্রণা হয়। বিলকিস নিজের সর্বশক্তি দিয়ে মারে সোহানাকে। মিম ব্যঙ্গ হাসে। মায়ের সাথে সাথে সে নিজেও সোহানাকে আঘাত করে। সোহানা বুঝতে পারে এ জীবনে অপেক্ষার প্রহর শেষ হবার নয়, মরণ বুঝি আজ ঘনিয়ে এলো। সোহানা খুব করে চাচ্ছে আজ তার মৃত্যুদণ্ড হোক। এই যন্ত্রণা যে আর নিতে পারছে না, চোখ দুটো বন্ধ হয়ে আসে। মুহূর্তেই জ্ঞান হারিয়ে তলিয়ে যায় সোহানা। শাশুড়ি আর ননদ দুজনেই পাশে দাঁড়িয়ে মূর্তির মতো দেখছে। আর এখানে টান টান টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে সোহানার অপরাধটা কি? সে কিভাবে অবহেলার পাত্র হলো শ্বশুরবাড়িতে? তার স্বামী বা কই? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। মনে রাখবেন, গল্পের বেশি ভিউয়ার শেয়ার না হলে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসি না। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসিম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও আশরাফ, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।